তো ওয়াসি আর আমি ধরো 2007-এ এই রাষ্ট্রন লুজিয়ানায় আসছি। সো ওয়াসি ধরো বুয়েটে আমার 1 বছরের ছোটো, কিন্তু আমরা একই ডিপার্টমেন্টে পড়লে ধরো বুয়েটে পরিচয় হয়নি, আসলে বুয়েটে পরিচয় হয় নাই। তো ওয়াসি যখন এখানে আসে, তার আগে আমি ওয়াসি সম্পর্কে জানতাম। ওয়াসির এক ক্লাসমেট ছিল মামুন, যে ছিল আবার আসানুল্লাহতে আমার কলিগ। মামুন আবার ওয়াসিরে চিনত। তারপরে আমার এক ফ্রেন্ড ছিল পান্থ, যে হলো ও ইউতে ওয়াসির সাথে ছিল, ওয়াসিরে চিনত। কাজে পান্থ আমার ওয়াসি সম্পর্কে বলছিল। তো জানার পরে যাই হোক আমরা আসলাম এখানে। আসার পরে প্রথম দিন এরকম ওয়াসি আসলো ধরো আগস্টের শুরুর দিকে, আমি আসলাম আগস্টের 25 তারিখে। আসার পরে তো আমরা মোটামুটি দুটো বাংলাদেশি ফ্যামিলি তোমার টুকটাক ব্যাট বল করতেছি এখানে বসে বসে। তো একটা মজার ঘটনা মনে আছে, যেটা হলো টিভি, থ্যাঙ্কসগিভিংয়ের সময় টিভি কিনা, এরকম ভুটকা টিভি ওয়াসি আমারে নিয়ে গেল ওয়ালমার্টে টিভি কেনার জন্য। এটা থ্যাঙ্কসগিভিংয়ের আগে ওয়ালমার্টে নিয়ে গেল টিভি কেনার জন্য, থ্যাঙ্কসগিভিংয়ের আগে। তো টিভি কিনে নিয়ে আসলাম দুজনে মিলে, ভুটকা টিভি আনার পরে বাসায় লাগাইলাম। তারপরে কয়েকদিন পরে থ্যাঙ্কসগিভিংয়ের সময় ওয়াসি এসে খবর দিল, স্বরূপ ভাই আপনার ওই টিভি তো সস্তা হয়ে গেছে। তা আমরা আবার গেলাম, ভুটকা টিভি নিয়ে ফেরত দিলাম, দিয়ে আবার থ্যাঙ্কসগিভিংয়ের সময় সস্তা টিভি কিনে নিয়ে আসলাম। একই টিভি, একদম সেম জিনিস, একদম এক্স্যাক্ট সেম জিনিস। ওয়ালমার্টের মহিলা জিজ্ঞেস করছে তুমি এটা ফেরত দিবা কেন? আমি বললাম যে তোমরা যেটা সস্তা দিবা এটা তো আগে বলো। কাজে এখন যেহেতু সস্তা দিচ্ছে আমি ওইটা নেব। ওরা হাসি মুখে ফেরত নিয়ে নিল, কিছুই বললো না। দুজনে আবার টিভি নিয়ে ফেরত আসলাম। ফেরত আসার পরে তারপরে এর ভিতরে ডিসেম্বরের 14 তারিখে আমি গাড়ি কিনছি। এটা হলো ফোর্ড কন্ট্রোর, 1996-এর একটা গাড়ি, অলমোস্ট 11 বছরের পুরনো। তো গাড়ি কিনে এরকম এখন কিছুটা স্বাধীনতা। তো একদিন ওয়ালমার্টে গেছি, তখন ওই বড় ওয়ালমার্টটা ছিল। বড় ওয়ালমার্টের পার্কিং লট থেকে বাজেট টাজেট করে পার্কিং লট থেকে বাইরে যেই না জিম টেলর ফোর্ড, এখন যেটা টয়োটার ডিলারশিপ, ওইখানে ছিল জিম টেলরের ফোর্ডের ডিলারশিপ। সেই ফোর্ডের ডিলারশিপের সামনে আসার সাথে সাথেই আমার ফোর্ড গাড়ি বন্ধ হয়ে গেল। দ্যাট ওয়াজ সো ফানি। ওয়াসি তখন রেনল্ডস ড্রাইভের একটা বাসায় থাকতো। তো এরকম ওয়াসিরে ফোন দিলাম যে ওয়াসি আমার গাড়ি তো বন্ধ হয়ে গেছে। তো ওয়াসি আসলো ওর গাড়ি নিয়ে। ওয়াসির একটা ইউনিক করলা ছিল, যে এটা ছিল বাংলাদেশে, এটা ছিল EE90 মডেল, এবং এই করলাটার পিছনের লাইটগুলো ছিল ইউনিক। এইটা আমি কোথাও দেখি নাই, এই ইউনিক করলা, মানে ওইটা গাড়ি দেখলে বোঝাই তো ওয়াসি যায়। তো এখন সেই গাড়ি নিয়ে ওয়াসি আসলো। ওয়াসি তোমার ভাবি রে আরিসা, তখন তো শীতের রাত, ডিসেম্বরের 14 তারিখে, আর আমরা মাত্র বাংলাদেশ থেকে আসছি, ঠান্ডা বেশি লাগে। এখন তো ঠান্ডা কম লাগে, আসলে তখন আরও ঠান্ডা লাগতো। আর রাষ্ট্রন তখন আরও গ্রাম। আসলাম, তা ওয়াসির গাড়িতে আমার মেয়ে আর তোমার ভাবিরা বসায় রেখে আমি আর ওয়াসি গেলাম ব্যাটারি কিনতে। ওয়ালমার্ট থেকে ব্যাটারি কিনে নিয়ে আসলাম দুজনে মিলা। আয়না ব্যাটারি খুললাম, ব্যাটারি লাগাইলাম, লাগানোর পরে গাড়ি স্টার্ট হইলো। স্টার্ট হওয়ার পরে আবার তোমার ভাবিরে নিয়ে আরিসারে নিয়ে আসলাম। পরে আমি জানছি যে আসলে কেন ব্যাটারিটা ডাউন হয়েছিল বা কী আসলে বিষয়। যাই হোক, ওইটুকু পার্টে ওয়াসি ইনভলভ ছিল না। তো এই হলো মানে মজার ঘটনা। তারপরে আমরা ধরো একসাথে ওয়াসিদের বাসায় একবার কই মাছ খাইতে গিয়ে কই মাছের কাটা আটকে গেছিল গলার ভিতরে, সেও এক ঘটনা। তারপরে আনহার আর আরিশা মোটামুটি কাছাকাছি বয়সী, একই ক্লাসে পড়তো তারা। আনহারের জন্মদিন ছিল জুনের 29 তারিখ, আরিশাটা হলো ফেব্রুয়ারি 23 তারিখ, একই মোটামুটি কাছাকাছি বয়স। তারপরে তো পিএইচডি স্টুডেন্ট হিসাবে আমি যখন রেজাল্টের সাথে কাজ করতাম, তখন ধর ওয়াসি নেক্সট সিটে বসতো। তারপরে আস্তে আস্তে আমাদের ভিতরে আরও কিছু মজার ঘটনা আছে। যে একবার তোমার মনে আছে যে ওটা হলো ওয়াসির গাড়িটা বোধহয় অ্যাক্সিডেন্ট করছিল। এটা কোন করলাটা আই ডোন্ট নো, বাট একটা করলা অ্যাক্সিডেন্ট করছিল আমাদের পুরোনোটাই। তারপরে এরকম ওরা বার্গার কিংয়ে গেছে। ঘটনাচক্রে আমরা সেদিনও বার্গার খাইতে গেছি। এটা হলো হ্যাম্পটন ইনের পাশে একটা বার্গার কিং, এখনও আছে যেটা, ওইখানে বার্গার কিংয়ে। তারপরে ওয়াসি বলতেছে এরকম, ভাই যে লোক গাড়ি লাগাইছে তার তো কোনো ইন্স্যুরেন্স নাই,
কি এক ঝামেলা। তারপর সেই মহিলা তো ভেগে যাওয়ার চেষ্টা করতেছে, মানে ওয়াসি দৌড়াদৌড়ি করতেছে ওইটা নিয়ে। আমিও গেলাম, গিয়ে দেখতেছি। ইন দ্য মিন টাইম আমাদের ভিতরে ধরো আরও কিছু মজার ঘটনা আছে। একবার একবার হলো তোমার ততদিনে এনাম ভাই চলে আসছে ঘটনাচক্রে। এনাম ভাই, ওয়াসি, নাসির ভাই তিনজনই মির্জাপুর ক্যাডেট ঘটনাচক্রে, ঠিক আছে? তিনজনই মির্জাপুর ক্যাডেট। বাড়ি ভাইও মির্জাপুর ক্যাডেট, বাট বাড়ি ভাই বেড়ে গেছে পরে, উনি অল দ্য ওয়ে ছিল না সেখানে। একা আমি হলাম নন ক্যাডেট। আমি ছিলাম রেসিডেন্সিয়াল মডেল, তারপরে সেন্ট্রাল গভর্নমেন্ট। কাজেই একবার কি হইল, এরকম আমাদের আমার প্রফেসরের কাছে এরকম বাংলাদেশে এক ছাত্র আশরাফ, ও আসলো। ও আসানুল্লাহ চাকরি করতো আমার সাথে। আমি এরকম, ও আসলো। আসার পরে আশরাফ এমনিতে খুব শান্তশিষ্ট টাইপের ছেলে, মানে খুবই শান্তশিষ্ট টাইপের ছেলে, ভালো ছেলে, ঠিক আছে? এখন হলো ইয়াতে থাকে, শিকাগোতে থাকে। তো এরকম সে এনাম ভাইয়ের সাথে মিলে এই হ্যালোউইনের রাতে ওয়াসির বাসে গিয়ে ডিলাটিসি মারছে। তো ওয়াসি তো বিরাট ভয় পাইছে যে কে ডিলাডিলি করতেছে, মানে স্বাভাবিক ভয় পাওয়া, যে কেউ এসে কেন তোমার পাশে ডিলাডিলি করবে। পরে দেখা গেল সেটা আশরাফ আর এনাম ভাই, তাই না? তো আশরাফের এনাম ভাই ডিলাডিলি করলো। আমি আশরাফে বললাম, আশরাফ তুমি কি এটা করতে পারো? ও তো একটা ফ্যাকাল্টি, বুঝছি আমাদের সাথে মিশতেছে বাংলাদেশি, বাট ও তো ফ্যাকাল্টি, তুমি কি এটা করতে পারো? তুমি তো ছাত্র। তো যাই হোক, আশরাফ নাকি সেদিন খুব মজা পাইছে। জানতে পারে, শুনছিল? হ্যাঁ, পরে তো জানছে, আচ্ছা। মানে পরে তো আমরা সবাই জানছি যে এটা আশরাফ আর এনাম ভাই, তাই না? তো এনিওয়ে, এনাম ভাই একটু ফানি ছিল। এখন এটা কনস্ট্রাকটিভ বলো, ডিস্ট্রাকটিভ বলো, যে উপায় বলো, উনি একটু ফানি ছিল, বা উনি হয়তো মির্জাপুর ক্যাডেটের সিনিয়র ব্রাইজ, যেহেতু আসির সাথে একটু মজা করতে চেয়েছিল, হোয়াট এভার ইট ইজ, বাট দ্যাট ওয়াজ এ ভেরি ফানি। মানে অ্যাট দ্যাট ডে মেবি ইট ওয়াজ নট দ্যাট ফানি, বাট আমি বিশ্বাস করি যে আসলে এখন আমরা যখন এটা ব্যাক ইন দ্য ডেজ এটা চিন্তা করি, তখন মনে হয় যে দ্যাট ওয়াজ রিয়েলি ফানি আসলে। কারণ আমাদের আসলে এখন তো ধরো তোমরা অনেক বাংলাদেশি আছো, অনেকেই অনেক রকম প্রোগ্রাম করতে পারো। আমাদের তো ধরো আসলে এন্টারটেনমেন্টের কিছু ছিল না, আমরা 3-4টা বাংলাদেশি ছিলাম ব্যাক ইন দ্য ডেজ, তাই না? তো এটা ধরো মানে এটা একটা মজার এক্সপিরিয়েন্স ছিল যে আশরাফ এটা করছে, এবং আশরাফ ছিল খুবই শান্তশিষ্ট টাইপের ছেলে। মানে সেই ছেলে এরকম করতে পারে এটা আমার মাথায় আসবে না, আমি বিশ্বাসই করি না এটা। এনিওয়ে, তারপরে হলো ইন দ্য মিন টাইম তোমার মারিয়ামের জন্ম হইলো, তারপরে ওয়াসিও টেনিউর হলো, আমি আমার পিএইচডি শেষ করলাম। তারপরে হইলো ধরো 2014-তে আমি হইলাম পোস্টডক, শেষ করে 2016-তে আমি গ্রিন কার্ড পাইলাম। 2016-তে আব্বা মারা গেলেন এপ্রিলের 10 তারিখ। আর ওয়াসির আব্বাও মারা গেছেন এপ্রিলে 17 তারিখ। আমার আব্বা মারা যাওয়ার 7 দিন পরে, কিন্তু একই ইয়ার না বোধ হয়। আমার ধারণা স্যার আরও 2000। আচ্ছা, এখানে স্যার কেন বললাম? ওয়াসির আব্বা ছিলেন বাংলাদেশের বেশ পপুলার কেমিস্ট্রি টিচার, নাজিমুদ্দিন স্যার। ওয়াসির নামটা যে ওয়াসিউদ্দিন নাজিমুদ্দিন, ওয়াসিউদ্দিন নাজিমুদ্দিন, এই নাজিমুদ্দিন কিন্তু স্যারের নাম। তো নাজিমুদ্দিন স্যার উনি কেমিস্ট্রির বিরাট মানে দিকপাল প্রফেসর আর কি ছিলেন। স্যারের সাথে কিন্তু স্যার যখন ওই যে মানে ওয়াসি যখন বুয়েটে পড়তো, স্যারের সাথে আমার একবার বুয়েটে দেখা হয়েছিল যে স্যার আপনি বুয়েটে কী করেন? আমার ছেলে তো বুয়েটে পড়ে সিভিলে। তখন আমি জানতাম যে ওয়াসি বুয়েটে পড়ে, বাট কখনো পরিচয় হয় নাই। স্যার নাকি ওয়াসির সাথে দেখা করতে আসছে। তো এনিওয়ে, তারপরে এরকম স্যার খুব পপুলার এবং খুব ভালো কেমিস্ট্রি টিচার ছিলেন। তারপরে হলো তো ইন দ্য মিন টাইম ওয়াসিও টেনিউড হয়েছে, অ্যাসোসিয়েট প্রফেসর হয়েছে। আমি পোস্টডক থেকে তারপরে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে জয়েন করছি। একটা দুঃখ ধরো আমার সবসময় আছে, ওয়াসির সাথে আমার কখনোই কোনো রিসার্চ প্রজেক্ট হয় নাই। আই উইশ, কিন্তু হয় নাই, যে কোনো কারণে হয় নাই। তো বাট করতে পারতাম হয়তো, বা আমরা মানে করতে পারতাম, মানে এটা করার সুযোগ নাই তা কখনোই বলবো না, এখনও সুযোগ আছে। তো একটা জিনিস সবসময় আমার মানে এখন যেটা আমি মিস করবো ওয়াসি চলে গেলে, যে ধরো আমরা ফ্যাকাল্টি মিটিংয়ে 2টা বাংলাদেশি ছিলাম অ্যাটলিস্ট, তাই না? মেজরিটি ছিল একটা। মেজরিটির থেকেও যেটা ছিল, ধরো আমরা সব বিষয়ে তো একমত হইতাম না, এটা কখনোই হবে না।
আমাদের প্রত্যেকেরই সামটাইম ভীষণ ভিন্ন, কিন্তু অ্যাটলিস্ট মিটিং থেকে বাইরে হইয়া দুজনে বাংলায় কিছু কথা বলতে পারতাম। এখন সেই সুযোগটা আর নাই, তাই না? মিটিং থেকে বাইরে দুজনে ধরো বাংলা একটু কথা বলতে পারতাম, বা ওয়াসি যখন ফটোগ্রাফি করতেছে, আমি যখন ফটোগ্রাফি করতেছি, একসাথে দুজনে ওখানে বাংলায় কিছু কথাবার্তা বলতে পারতাম, যা বুঝার ক্যাপাসিটি আশেপাশে কারোর ছিল না। কারো যদি দুই একটা গালিও মারতাম, কারো বুঝার ক্যাপাসিটি ছিল না। তো বা কাউরে ধরো একটু বলতেছি যে এটা তো ভালো না, বুঝছে না, বাট এনিওয়ে এখন তো আর সেই সুযোগ নাই। এখন ধরো অনেক কিছুই নিজের চুপচাপ থেকে হজম করে যেতে হবে, চুপচাপ থেকে হজম করতে হবে। তারপরে ধরো আমরা যখন শিবপুর চলে গেলাম, তখন আমার কাছে মনে হয়েছে যে ওয়াসি কিছুটা লোনলি হয়ে গেছে। হি নেভার এক্সপ্রেসড ইট, বাট আমার কাছে সবসময় আমি ফিল করছি এটা, যে কারণ ওয়াসি তখন অনেক ঘন ঘন ডালাসই যেত আসলে। ধরো ডালাসে ওর কিছু ফ্রেন্ড ট্রেন্ড ছিল, ওদের কাছে যাইতো। আবার আমি ধরো এমনি খুব হাসি তামাশা করি, বাট আমি আসলে খুব বেশি ফ্রেন্ডদের বাসায় গিয়ে থাকি না, বা বাসায় যাইও না আসলে। এমনি ধরো দেখা সাক্ষাৎ করে কথাবার্তা বলতে রাজি আছি, কিন্তু ওই একদম বাসায় গিয়ে এই জিনিসটা আমার হয় না। তো কাজী ওয়াসি তখন অনেক বেশি ডালাসে মুভ টুভ করতে শুরু করলো, ডালাসে যাওয়া আসা করতে শুরু করলো। ইন দ্য মিন টাইম আনারও বড় হয়ে গেল, আরিশাও বড় হয়ে গেল। আমার কাছে এখনও ছোটো ছোটো কালের ছবি আছে। তো একটা ভিডিও সেদিন দেখতেছিলাম যে আরিশা আনহার, এরা দুজন আমার একই স্কুলে পড়তো একটা সার্টেন পিরিয়ড, ঠিক আছে? দুজন একই স্কুলে পড়তো, লাইক ইসি একসাথে পড়ছে, একদম ছোট। তারপরে তোমার সেখান থেকে আরিশা গেল এইপিতে, আনহার গেল সিডার ক্রিকে, আনার সিডার ক্রিক শেষ কইরা, তারপরে তোমার সিডার ক্রিকে আনার পুরোপুরি শেষ করে না, তারপরে আবার আনার এইপিতে জয়েন করলো মনে হয় ক্লাস 6-এ। তো 6, 7, 8 আরিশা আনার মোটামুটি একই সময়ে একই সাথে তোমার ইয়াতে ছিল। কিন্তু আরিশার সাথে আনহারের সেই ইন্টারাকশনটা আর হয় নাই, কারণ কোভিড। কারণ 6th গ্রেডে যখন কোভিডের সময়, তখন আনহার ছিল হোম স্কুল করছে, মানে বাসা থেকে স্কুল করছে, কিন্তু আরিশা আবার স্কুলে গেছে, জুমে ছিল না আরিশা। তো কাজেই তারপর তো আমরা চলে গেলাম আসলে রাষ্ট্রন ছেড়ে শিবপুরে, ক্যাটোম্যাগনেটে চলে গেল আরিশা। আনার তো রাষ্ট্রনে রয়ে গেল, রাষ্ট্রন হাইতে। কাজেই সেভাবে আর ওদের ভিতরে ইন্টারাকশন গ্রো করে নাই। মারিয়ামের সাথে আরিশার ভালো ইন্টারাকশন গ্রো করছিল কিছুটা, মানে দুজনেই ভালো কথাবার্তা বলতে। আমি একটা ছবি পেয়েছি গতকালকে, আরিশা তখন 6th গ্রেডে পরে, মারিয়াম এতটুকু। তো এই ছবিগুলো দেখতেছিলাম বসে বসে, আর চিন্তা করি। বাট আমার যেটা আমি মিস করবো আসলে, যে মানে ওয়াসি বা তাদের ফ্যামিলিটার আমি মিস করবো এখানে, কারণ অ্যাটলিস্ট কিছু কথাবার্তা বলা যাইতো। এখন সেই সুযোগটা আমার নাই আর। কারণ ধরো শফিকুর আছে বা সাবা আছে, বা ওরা তো আসলে অনেক ছোট আমাদের, মানে আমরা বেশ একটা জেনারেশন গ্যাপের ভিতরে পড়ে গেছি আসলে। মানে এতখানি যে গ্যাপ, এটা আমি কখনো বুঝি নাই। মানে এতদিন হয়তো ওয়াসি ছিল সেই জন্যই বুঝি নাই, কিন্তু কাজেই অনেক কথাই ধরো ওদের সাথে বললো, ওরা চিন্তা করবো যে আমি হয়তো বকাঝকা করতেছি, বাট ইট ইজ নট মি, যেটা ওয়াসি জীবনেও চিন্তা করতো না। তো এই হলো জিনিস আর কি। তারপরে আর কি ফানি গল্প আছে সেটাই চিন্তা করতেছি বসে বসে। স্যারের সবচেয়ে কোন বিষয়টা আপনি বেশি মিস করবেন? ফ্রেন্ড বলেন, কলিগ বলেন। তোমার স্যারের মানে ওয়াসি যে বিষয়টা আমি সবচেয়ে বেশি মিস করবো অ্যাজ এ ফ্রেন্ড, অ্যাজ এ কলিগ, ধরো তুমি যদি ফানিভাবে বলো, ওয়াসি কিন্তু খুব ভয় পায়। তো ওয়াসির ভয় দেখি, কাজেই ওইটা আমি মিস করবো, বুঝছো না? যে ওয়াসি বেশ ভয় পায়, সিঙ্গেল থাকতে ভয় পায়, এটা আমি মিস করবো। তারপরে ধরো বা কিন্তু ওয়াসি ধরো ফ্যাকাল্টি মিটিংয়ে যে কনস্ট্রাকটিভ আলোচনা করতো, এটা আমি মিস করবো। প্রোগ্রামটা একটা ভালো কনস্ট্রাকটিভ পার্সন হারাবে, কে আসবে হু নোজ, বুঝছো না? কাজে এটা আমি ডেফিনেটলি মিস করবো। আর বাংলাদেশি হিসাবে যদি বলো, ধরো ওয়াসি হলো একটা সময় ছিল, বাট পরে তো অনেক রিজার্ভ হয়ে গেছে, বাট একটা সময় ছিল ওয়াসি বেশ কিছু প্রোগ্রাম আয়োজন করতো। কিন্তু ধরো এই যে শফিকুর বা সাবার মতো ছিল যখন, তো ওইটা ধরো আমি মিস করবো। তারপরে ধরো হ্যাঁ, ধরো মানে মানে ওই যে মানে ডিপার্টমেন্টের এই জিনিসগুলো তো আমি ডেফিনেটলি মিস করবো অ্যাজ এ ফ্রেন্ড। ওই যে ডিপার্টমেন্টের কাউরে কিছু বলা, মানে ধরো তোমাদের সবার সামনে তো আর কিছু বলা যায় না, ওইটা তো কমপ্লিট দুজন তখন কমপ্লিট ডিফারেন্ট। বাট আমরা দুজন যখন একসাথে ওই একটু কফি খাইতেছি বা একটু খাইতেছি, তখন ধরো একসাথে কাউরে কিছু বলা, এই জিনিস তো আর পারবো না করতে। এইটা তো মিস করবো ডেফিনেটলি। স্যার যেহেতু নতুন জায়গায় যাচ্ছেন, সেক্ষেত্রে স্যারকে নিয়ে আপনার উইশটা কি হতে পারে?
স্যার এখন কেমন করবেন বা স্যার আপনার কোনো ওয়াসি ডেফিনেটলি ভালো করবে, এটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। ঠিক আছে, একটা নতুন জায়গায় গেলে ওয়াসিকে নতুন করে শুরু করতে হবে, ইট কুড বি লিটল বিট চ্যালেঞ্জিং, স্পেসিফিক্যালি তোমার 18 বছর এক জায়গায় চাকরি করার পরে। কিন্তু ওয়াসির যেই স্ট্যামিনা, ওয়াসি ভালো করবে, এটা নিয়ে আমার কোনো সন্দেহ নাই। আসলে এটা নিয়ে আমার কোনো সন্দেহ নাই যে ওয়াসি ভালো করবে না। তো একটা জিনিস ধরো, আমি এটা মাঝে মাঝে চিন্তা করি, কারণ আমাদের তো সবার বয়স হচ্ছে এখন। আমি ধরো অলমোস্ট 50 হিট করছি, ওয়াচিও কাছাকাছি 50 কাছাকাছি হবে, আমার কাছাকাছি হবে, তাই না? তো আমি যেটা একটু কনসার্ন ওয়াসির জন্য, এবং ফ্রি অ্যান্ড ফ্র্যাঙ্কই বলি, এটা সবসময় ওয়াসির আমি বলবো যে ধরো ফ্যামিলি একটু দূরে থাকা, হঠাৎ করে তোমার শরীর যদি খারাপ হয় বা কিছু হয়, হুইল নো, এটা কীভাবে হ্যান্ডেল করবে। ওয়াসি যেন ডেফিনেটলি এটাকে কেয়ার করে আগে, in case of an emergency, maybe an emergency button or something, কারণ আমাদের এই এইজটা খুবই ভালনারেবল। হ্যাঁ, একটা বয়সে আবার আসলে ফ্যামিলি একটু হ্যাঁ, মানে ধরো হঠাৎ করে যদি কিছু ওয়াসি একটু অসুস্থ হয়ে গেলো, ধরো সিঁড়ি থেকে পড়ে গেলো, হইতে পারে তো, তাই না? বা বাথরুমে পিছটা খেয়ে পড়ে গেলো, হইতে পারে তো, ঠিক আছে না? হার্ট অ্যাটাক হইতে পারে, যে অ্যাটলিস্ট দেয়ার ইজ এ ইমার্জেন্সি বাটন। এই জিনিস কিন্তু আমেরিকায় পাওয়া যায়, যে অ্যাটলিস্ট এটা হাতের কাছে রাখা, যে যেটা প্রেস করলে, যেমন গাড়িতে SOS আছে না, ওরকম আর কি, এটা প্রেস করলে 911 কল চলে যাবে অটোমেটিক। ঠিক আছে না? যেহেতু ফ্যামিলি ধরো ডালাসে থাকবে আর ওয়াসি মিসিপি থাকবে, এইটা আমার কাছে, মানে এইটা আমি ওয়াসির সামনেও বলছি কনসার্ন, এখন ভিডিও রেকর্ডিংয়েও বলতেছি এটা আমার কনসার্ন। ঠিক আছে, কারণ হঠাৎ করে একটা দুর্ঘটনা হইলে, মানে আমারও দুর্ঘটনা হইতে পারে, ডাজন, কিন্তু দুর্ঘটনা হলে ধরো যদি ও কিছুটা মানে ফ্যামিলির কাছাকাছি থাকে, যত দ্রুত অ্যাড্রেস করা যাবে, ফ্যামিলির কাছাকাছি না থাকলে হয়তো এত দ্রুত অ্যাড্রেস করা যাবে না। এটাই হলো আমার একটা কনসার্ন। আদারওয়াইজ মানে কোয়ালিটি, জব কোয়ালিটি, ওয়াসির ওভারঅল কোয়ালিটি নিয়ে আমার কোনো কনসার্ন নাই আসলে। হি উইল ডু রিয়েলি ওয়েল। সবশেষ স্যার সম্পর্কে আপনি 45 সেকেন্ডের কথা বলবেন, 1 মিনিটের মধ্যে সব কিছু মিলে স্যারকে আসলে কি কেমন দেখতে চান ভবিষ্যতে, বা স্যার সাথে যোগাযোগ কেমন কীভাবে হবে, এটা কি সেই খালেদ মহিউদ্দিনের মতো বিএনপি নিয়ে খালেদ মহিউদ্দিন 1 মিনিটের যা বলছিল এটা? এটা তো সবাই দেখবে। হ্যাঁ। এটা ফুল ভার্সনটা আমি অনলাইনে দিব, আর এই 1 মিনিট হয়তো আমি ওদিন শো করবো না, সব সুন্দরভাবে। ও, তোমার ওয়াসিরে আমি সাকসেসফুল প্রফেশনাল পারসন, সাকসেসফুল প্যারেন্ট হিসাবে দেখতে চাই। ঠিক আছে না? সাকসেসফুল প্যারেন্ট মানে ডাজন্ট ম্যাটার যে তোমার বাচ্চা একটা হাই লেভেলে স্কুলে যেতে হবে, অ্যাটলিস্ট দে কিপ দ্য নেম অফ দ্য ড্যাড, লাইক ওয়াসি যেমন তার বাবার নাম রাখতেছে, সেই নামটা যেন তারা রাখতে পারে, দ্যাটস ইট। এবং সেটার জন্য ওয়াসির যা করা দরকার সে তাই করলে, এটাই মানে উই অল আর ডিফারেন্ট, আমাদের প্রত্যেকের কাজ করার পদ্ধতি ডিফারেন্ট। কাজেই ওয়াসিকে নিয়ে হলো আমার এটাই এক্সপেকটেশন, যে wherever he goes, he does it really well. স্যার আমি আরেকটা জিনিস দেখলাম, সামনে রাস্তা হাঁটতেছি, কোনো মানুষ হাঁটতেছে, স্যার গাড়ি স্লো করে হাই দেবে, এই হ্যাঁ। জিনিসটা আসলে আমার খুব ভালো লাগে। মিস করবো। হ্যাঁ, মানে পার্সোনালি আর কি স্যারকে, মানে উনি যে মানে একজন ফ্যাকাল্টি আর স্টুডেন্টের দূরত্ব খুব রাখেন না, হ্যাঁ, এটা খুব আসলে মানে এটা খুব দারুণ, এটা ওনার এটা ছিল ওয়াসি। এই যে বললাম যে আমি যে তোমার ডাকছি, ওয়াসি আসছে, ভুটকা টিভি নিয়ে দুজনে লাফালাফি করতেছি, মানে এগুলো ধরো মানে ব্যাক ইন দ্য ডেজ, এই গল্পগুলো ধরো হয়তো ওয়াসিরও মনে নাই, বা আসতে হয়তো বা ধরো এই যে ব্যাটারি বদলাইতেছি দুজনে শীতের রাতে, বা ওয়াসি গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, আমরাও গিয়ে ওখানে দাঁড়ায় আছি যে বার্গার কিংয়ের ভিতরে, তাই না? ওয়াসি ধরো ইন্স্যুরেন্সের লোক নাই, এগুলো তো সব ধরো মানে একটা কাইন্ড পার্সনের অ্যাক্টিভিটিস, অ্যাকশন, বুঝছো না? এই তো তাদের শুভকামনা। ওয়াসির প্রতি ডেফিনেটলি শুভকামনা। স্যার সুস্থ থাকুন। আই হোপ হি স্টেজ ওয়েল। আই হোপ আমাদের যাওয়ার জায়গা হয় একটা মিসিপি। আমরা যাবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমরা যাবো। আর স্যার আসলে আর উনি খুব রিলিজিয়াস, যেটা আমার খুব ওনার ব্যক্তিগত ভালো লাগে। হ্যাঁ। উনি সবসময় আচ্ছা। নামাজ পড়েন, কাজী। ভালো অ্যাডভাইস দেন। তো
এই আর কি থ্যাংক ইউ